রোহন, তুমি এখানে? গাড়িতে চলো। কোথায় রোহন? আমাদের সঙ্গে চলো। তুমি পাগল হয়ে গেছো নাকি? বললাম না চলো। না রোহন, প্লিজ। দেখো, তুমি চুপচাপ আমাদের সঙ্গে গেলেই ভালো হবে, না হলে আমার এই গান কথা বলবে। এসব কি স্যার? গত সপ্তাহে আমি আপনাকে... দেখুন, আপনার একটা শোচনীয় ব্যাপার মানছি, কিন্তু একটা অপরাধ হয়েছে। আপনিও প্লিজ ব্যাপারটা বুঝুন। আপনার কাছে হয়তো এটা একটা কেস, কিন্তু গত 5 বছর ধরে আমাদের পুরো পরিবার আধমরা হয়ে বেঁচে আছে। ওম প্রকাশ বাবু, আমরা রোহন ত্রিপাঠীর অ্যাড্রেস পেয়েছি। তাহলে ওকে গুলি করে মারছেন না কেন? না হলে ওকে আমার হাতে তুলে দিন, আমি মেরে ফেলে দিচ্ছি ওকে। শান্ত থাকুন আর আমার কথাটা শুনুন। আপনি 5 বছর আগে যে দুঃস্বপ্ন দেখা শুরু করেছিলেন, সেটা এবার শেষ হওয়ার সময় এসেছে। হয়তো ওটা একটা খারাপ স্বপ্ন, কিন্তু আমাদের কাছে একটা গভীর ক্ষতের মতো, যা আমাদের কষ্ট দেয়। অনিল, ওম প্রকাশকে বলে যে ওকে লখনৌ থেকে এলাহাবাদে আসতে। আর ওর শালা সুরজ জয়সওয়াল, ও তো এখানেই থাকে। হ্যাঁ স্যার। ওকেও ডেকে পাঠাও। এবার এই কেসটা ক্লোজ করার সময় এসেছে। কেসটা অনেক দিন ধরে ঝুলছে। আমি সেটা কি করে আটকে রাখতে পারতাম, যা ঘটে গেছে? ছুঁড়ে দেয়া তীর কি করে ফেরাতাম, যা ছিলা থেকে ছিটকে গিয়ে অনেককে বিদ্ধ করেছে? বিষাক্ত তীরের হাত থেকে কি করে বাঁচাতাম? ক্ষতটা অনেক দিনের, কিন্তু যন্ত্রণাটা আবার শুরু হয়েছে। কারণটা হয়তো 5 বছর আগের সেই ঘটনা, যেটা হয়তো একটা দুঃস্বপ্ন ছিল। আমি সেটাই করছি তোমার সঙ্গে, যেটা তুমি চাও। রোহন, আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ চলে যাও এখান থেকে। চলে যাব তোমাকে না নিয়ে? নয়না, নয়না, মালতী, রোহন কোথায়? ও তো বাড়িতে নেই। কি ব্যাপার বিদ্যা? বাড়িতে নেই মানে কোথায় আছে ও? ও কোনো কাজের জন্য এলাহাবাদ গেছে, বলছিল কোনো জরুরি কাজ। কিসের জরুরি কাজ? সত্যি সত্যি বলো মালতী, রোহন নয়নাকে নিয়ে কোথায় গেছে? নয়নাকে নিয়ে গেছে? না না বিদ্যা, আমার ছেলে এরকম কখনো করতে পারে না। নয়না এলাহাবাদ গিয়েছিল তার মামার বাড়িতে, ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন সত্যি সত্যি বলো যে রোহন নয়নাকে নিয়ে কোথায় গেছে? রোহন আমার মাথার দিব্যি, তুই আর নয়নার পিছনে যাবি না, তেমন কিচ্ছু করবি না। বল মাথার দিব্যি। শোনো, রোহন তার বাড়িতে নেই, ও আগেই এলাহাবাদ চলে গেছে। মালতীকে জিজ্ঞাসা করো ওই শয়তান আমার মেয়েকে নিয়ে কোথায় গেছে। মালতী বলছে ও কিচ্ছু জানে না, আর রোহনের ফোনটাও বন্ধ আছে। আরে মিথ্যে কথা বলছো, পুরোটাই মিথ্যে কথা। এখন নয়নার ফোনটাও বন্ধ আছে বলছে। ঠিক পরীক্ষার আগেই আমাদের নয়না এইভাবে যেতেই পারে না। বিদ্যা, আমার রোহন এরকম করতেই পারে না, আমি একদম ভরসা দিয়ে বলছি। ভরসা টরসা নিজের কাছে রাখো মালতী, শুধু এটা বলো যে রোহন এলাহাবাদ কেন গেছে, ও ফোনটা কেন বন্ধ করে রেখেছে? আমি সত্যি জানি না, শুধু বলে গিয়েছিল যে কোনো জরুরি কাজ আছে। জানি না, হয়তো 3-4 দিন লাগবে মা। কিন্তু বললি না তো তুই, এলাহাবাদে তোর কি কাজ আছে? ফিরে এসে বলবো, খুব জরুরি দরকার, ইম্পর্টেন্ট। তাহলে আসি। দেখো রোহন, তুমি এসব ঠিক করছো না। সঠিক ভুল কি সেটা ভুলে যাও, কি বুঝলে? আমি না সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু আমি সিদ্ধান্তের সাথে এগ্রি না, একদম না। কারণ তোমার উপর প্রেসার ছিল, তুমি কোনো সিদ্ধান্ত নিজে নাওনি।
কেউ তোমাকে বললো আর তুমি মেনে নিলে, ব্যাস। 2012-এ যবে এই কেসটা এলাহাবাদের শিবানগর থানায় দাখিল হয়, তখন আমি ওখানে পোস্টেড ছিলাম না। আমার কাছে এই কেসটা 2017-এ আবার এসেছে। গত 5 বছরে অনেক যন্ত্রণা আর আক্রোশের অনেক কাণ্ড ঘটে গেছে। এই ঘটনাটা 10ই মার্চ 2012-এ ঘটে, কিন্তু তার আগেও কিছু একটা ঘটেছিল। দেখুন, প্রথমে আপনারা একটু শান্ত হয়ে যান আর পরিষ্কার করে বলুন কি ব্যাপার। স্যার, ঘটনা হলো আমার 17 বছরের মেয়েকে অপহরণ করা হয়েছে। কোথা থেকে আর কে অপহরণ করেছে? আপনার সামনে থেকে অপহরণ করেছে? আগে না স্যার, আমি তো লখনৌতে ছিলাম। এই 1 ঘন্টা আগেই আমি এখানে এসেছি। আমি নয়নার মামা। যখন এই কাণ্ড হয়েছিল তখন বাড়ি ছিলাম না, আমি কাছেই থাকি, এই শিবানগরে বউয়ের সাথে। নয়না 12th পরীক্ষা দিতে এসেছিল লখনৌ থেকে এলাহাবাদ, এই জন্য আমাদের বাড়িতে থাকছিল। আজ থেকে ওর এক্সাম শুরু হতো, আর আজই রোহন ওকে অপহরণ করলো। কেই রোহন? এখানে এলাহাবাদে থাকে? আগে না স্যার, লখনৌয়ের। ও জানতে পেরেছিল যে আমার মেয়ের এখানে এক্সাম আছে, সেই সুযোগ নিল। নয়না দিদি, তোমার বইটা আমার ব্যাগে ছিল। ও থ্যাংক ইউ আঁচল, এটা সব থেকে ইম্পর্টেন্ট বই। এটা ছাড়া তো আমি ফেলই হয়ে যেতাম। দিদি 95-এর নিচে যেন না আসে, ওকে? চুপ কর, টেনশনে এমনি অবস্থা খারাপ। টেনশন? এই ওয়ার্ডটা তোর সিস্টেম থেকে ডিলিটই করে দে। কম্পিউটার ইঞ্জিনিয়ার পড়ছিস, 95 কি? তোর 98 পাওয়া উচিত। চল বেরো এখান থেকে, মার খাবি এবার। আমাকে কাজ করতে দে। যদি আঁচলের পরীক্ষা না থাকতো তাহলে আমিই চলে যেতাম নয়নার সাথে। আমার কাজটাও তো এখানে নতুন, নাহলে আমিই চলে যেতাম। তার উপর ইয়ার এন্ডিং, কাজের পাহাড় জমে আছে। তুমি একদম টেনশন করো না। আরে টেনশন কেন করবো না? অতদিন ধরে এলাহাবাদে আমার মেয়ে একা একা কাটাবে। জামাইবাবু, আজ সন্ধেবেলা আমি আর রেখা বেনারসের জন্য বেরোচ্ছি। 12 তারিখ সন্ধেবেলা ফিরে আসবো। আজ রাত, কাল 8, 9, 10, 11, ব্যাস এই কদিনের তো কথা। আর এমনিতেও নয়নার জন্য এলাহাবাদ নতুন শহর তো নয়। রেখা তো শ্যামবাবুকে বলে ওর খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা করেই দিয়েছে। আপনি এত টেনশন কেন নিচ্ছেন? আরে টেনশন কিসের? কিছুটা চিন্তা তো হবেই না। জামাইবাবু, আমি বুঝি আপনি কিসের চিন্তা করছেন। হ্যাঁ সেটাই। কিন্তু নয়না তো বলে দিয়েছে ওই ছেলেটার সাথে ওর সম্পর্ক শেষ। হ্যাঁ সে তো বলেছে। ঠিক আছে, ওকে বিশ্বাস করুন। আর একটা ব্যাপার, রেখার খুব কাছের কাজিনের বিয়ে, তাই যেতেই হবে, না হলে আমরা থেকে যেতাম। না না, তোমরা যাও সূর্য, নয়নার সাথে আমি কথা বলছি। শোন মা, খুব ভালো করে পরীক্ষা দিস। আমি জানি আমার পরীক্ষা নিয়ে তোমার কোনো টেনশন নেই। আমার উপর বিশ্বাস করো বাবা। আমি বললাম না, আমি এরকম কোনো কাজ করব না যাতে তোমার মাথা নিচু হয়। আই প্রমিস বাবা। আমাকে যেতে দাও রোহন। এই গাড়ি থামাও। দেখো রোহন, আমি বলছি গাড়ি থামাও। আর যদি তুমি চেঁচিয়েছো আর এই গাড়িটা যদি থামে, তাহলে তোমার নিঃশ্বাসও থামবে আর আমার নিঃশ্বাসও। স্যার, আমি বুঝতেই পারছি না যে রোহন ওর খোঁজ পেল কি করে যে আমার মেয়ে নয়না এলাহাবাদে রয়েছে এক্সাম দেওয়ার জন্যে। আসলে 12 তারিখ আমার আর আমার ওয়াইফ রেখার বেনারস থেকে ফেরার কথা ছিল, কিন্তু 8 তারিখেই বিয়ের পর কাল 9 তারিখেই ফিরে চলে আসি অফিসের কিছু কাজে। 9 তারিখ নয়নার ছুটি ছিল, আর আজ সকাল সকাল অফিসে বেরিয়েছি। প্রায় 10টার সময় ফিরে এসেছিলাম নয়নাকে এক্সাম হলে ছাড়বো বলে, কিন্তু বাড়ি এসে দেখি দরজা খোলা ছিল আর নয়না নেই। আর আমি লখনৌ থেকে তাড়াতাড়ি চলে এলাম আর নিজের স্ত্রীকে পাঠালাম রোহনের বাড়িতে খোঁজ নেবার জন্যে। ওরা লখনৌয়ের নারায়ণবাগে থাকে স্যার। স্যার, রোহন আর নয়না দুজনের ফোনই সুইচ অফ। ওদের দুজনের ফোন তো সকাল থেকেই বন্ধ বলছিল। ওম প্রকাশ বাবু, আপনার মেয়ে এলাহাবাদ থেকে পরীক্ষা দিচ্ছিল, লখনৌ থেকে নয় কেন? অদ্ভুত কথা বলছেন আপনি। এখন আপনি বলবেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কেন, বায়োলজি কেন নয়? স্যার প্লিজ, আগে আমার মেয়েকে বাঁচানোর চেষ্টা করুন। দেখুন, আপনার মেয়ে নয়না আর রোহনের ফোন রেকর্ড স্টে পাঠিয়েছি। এলাহাবাদ থেকে যাওয়া সমস্ত রাস্তা আমরা অ্যালার্টও বসিয়েছি। লখনৌ একটা পুলিশ টিম জিজ্ঞাসাবাদের জন্য রোহনের বাড়িতে এক্ষুনি পৌঁছলো। দেখুন, আমাদের জন্য এই কথাগুলো জানা খুব প্রয়োজন। কোনো না কোনো ইতিহাস নিশ্চয়ই আছে আপনার মেয়ে নয়না আর রোহনের মধ্যে। না, তেমন কোনো ইতিহাস ছিল না। শুধু ওই বদমাইশটা আমার মেয়েকে তুলে নিয়ে গেল, অপহরণ করলো। দেখুন ওমবাবু, ইতিহাস তো নিশ্চয়ই ছিল, নাহলে ওই ছেলেটা এত দূরে এলাহাবাদে কেন এলো? আর এলো তো কিভাবে এলো?
ও কি করে জানতে পারলো যে আপনার মেয়ে নয়না এলাহাবাদে পরীক্ষা দিতে এসছে আর আপনার শালা সুরজের বাড়িতে রয়েছে? আমার ছেলে রোহন এলাহাবাদ নিজের কাজে গিয়েছিল, নয়নার সাথে দেখা করতে যায়নি। কিন্তু মালতী দেবী আপনাকে 10 বার জিজ্ঞেস করার পরও আপনি কিছুতেই বলছেন না যে রোহন কোথায় গেছিল। ম্যাডাম আমি জানি না ও কি কাজে গেছিল, কিন্তু ও কি করে জানবে যে নয়না এক্সাম দেওয়ার জন্য এলাহাবাদে গেছে? এসব কি কথা বলে চলেছো মা? আমি কেন সবাইকে বলে বেড়াবো যে আমার দিদি এলাহাবাদ থেকে নয় লখনৌ বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছে? আচ্ছা কোথায় কোথায় নয়না অর্পিতাকে বলেনি তো? অর্পিতা, আশিস, নয়না কি তোমাদের বলেছে যে ও পরীক্ষা দিতে এলাহাবাদ যাচ্ছে? আর তোমরা এই কথাটা কি রোহনকে বলেছো? এটা কি বলছেন আপনি? নয়না আমাকে বলেছিল ও এক্সাম দিতে এলাহাবাদ যাচ্ছে, কিন্তু সে ব্যাপারে আমি কিছু রোহনকে জানাইনি। আরে আমরা রোহনকে কেন বলতে যাব? মালতী পিসি আমাকে ফোন করেছিল যে ওনাকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। মাসিমা দেখুন, আমি এই জন্য বলছি না কারণ রোহন আমার কাজিন, কিন্তু বিশ্বাস করুন আমাদের কথা, রোহন এরকমটা নয়। আরে ও এটা করেছে, তাই ও এলাহাবাদ গেছে। ওখানে মালতী মিথ্যে বলছে, এখানে তোমরা মিথ্যে বলছো। তোমরা সবাই মিলে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিতে চাও, তাই না? টোল রোডে যত সিসিটিভি ক্যামেরা আছে প্রতিটার ফুটেজ আমার এক্ষুনি চাই, এলাহাবাদ স্টেশনেরও, সকাল 9টা থেকে এখনো পর্যন্ত। যে এক্সাম সেন্টারে নয়না অ্যাপিয়ার হতে যাচ্ছিল সেখানেও চেক করো। জানতে চাও যে 8 তারিখে ওখানে গেছিল কি না, কারণ 9 তারিখে ওর মামার কথা অনুযায়ী ওর কোনো পেপার ছিল না। হ্যাঁ স্যার। স্যার রোহান আর নয়না এখন অবধি কোনো চেকপোস্টই তাদের দেখা যায়নি। কিন্তু নজরদারি সরিও না, ওখানে লখনৌ পুলিশ রোহনের মার ইন্টারোগেশন করছে। আসলে এই ছেলেটা লখনৌ থেকে এলাহাবাদে এলো কিভাবে? কোনো না কোনো ইনফরমার তো নিশ্চয়ই ছিল। স্যার নয়নার পরিবার বলছে নাকি রোহনই ওকে অপহরণ করেছে, কিন্তু তার সাথে ওরা এটাও বলছে এদের মধ্যে যা কিছু ছিল নাকি অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। এরকম তো মনে হচ্ছে না। কল রেকর্ড আসতে দাও, দেখা যাবে কেসটা। এসব কিভাবে হলো? হ্যাঁ, তোমরা বিয়ের দিন সন্ধেবেলা বেরিয়ে গেছিলে না বারাণসী থেকে? কি আর বলবো রেখা, 10 তারিখ সকালে নয়নার সাথে ব্রেকফাস্ট করেছি, অফিসে বেরিয়ে গেলাম, প্রায় 10টার সময় আবার ফিরে এলাম যে নয়নাকে এক্সাম হলে পৌঁছে দেবো। বাড়ি ফিরে এসে দেখি নয়না বাড়িতে ছিল না। জামাইবাবু আপনি কোনো চিন্তা করবেন না, দেখবেন নয়নাকে ঠিক পাওয়া যাবে। নয়না নিজে থেকে রোহনের সাথে যেতেই পারে না, ও তো আমাকে কথা দিয়েছিল। রোহন নয়নাকে জবরদস্তি কোথাও নিয়ে যেতে পারে না। আমি তো ওর মা, আমার থেকে বেশি ভালো ওকে কেউ চেনে না। মালতী দেবী, আপনার ছেলে রোহন নয়নার বাবা ওম প্রকাশকে ধমকি দিয়েছিল, যদি উনি মাঝে আসেন তাহলে ও যে কোনো কিছু করতে পারে। নয়না রোহনের সাথে সব সম্পর্ক ভেঙে দিয়েছিল, তবু রোহন ওকে বিরক্ত করত। নয়না দিদি, অনেক হয়েছে, এবার তুই বাবার হাতে ফোনটা দিয়ে দে। আরে তুমি আমার ফোনটা কেন তুলছো না? কারণ নয়না তোমাকে পরিষ্কার বলে দিয়েছে তুমি ওকে বিরক্ত করবে না। ভদ্রলোকের ভাষা বুঝতে পারো না? আঙ্কেল, ফিলিংস শুধু আমার তরফ থেকেই নয়, ওর তরফ থেকেও সমান ফিলিংস আছে। যা ছিল সব শেষ হয়ে গেছে, আর নয়না সেটা তোমাকে বলেছে। আঙ্কেল আপনি ফোনটা ওকে দিন। দেখো রোহন, তোমার ক্যারিয়ারে কোনো শুরুই হয়নি, যদি পুলিশ কেস হয়ে যায় খুব সমস্যায় পড়ে যাবে তুমি, যেটা আমি মন থেকে চাই না। আর আমি মন থেকে ওকে ভালোবাসি, আপনি ওকে আমার থেকে দূরে রাখতে পারেন না। তোমার নামটাও ও শুনতে চায় না। আর আজকের পর থেকে যদি তুমি ওকে ফোন করো বা মেসেজ করো, সেটা তোমার পক্ষে কিন্তু খুব খারাপ হবে। আরে খারাপ কাজ তো আপনি করছেন, ওর আর আমার মাঝখানে বাধা হয়। আপনাকে কথা দিলাম আমি ওকে আপনার সামনে থেকে নিয়ে চলে যাবো, আর আপনি কিচ্ছু করতে পারবেন না। তারপর যা হবে দেখা যাবে। ওকে আমি আমার করেই ছাড়বো। আর যদি আপনি মাঝখানে আসেন না, তাহলে অনেক কিছু হতে পারে, এটা মনে রাখবেন আপনি। মিতা, রোহনের বিরুদ্ধে পুলিশে কি কমপ্লেন করব? না বাবা প্লিজ, আমার তরফ থেকে একদম কিছু নেই। দেখো, এই পুলিশ টুলিশের চক্করে যেও না। আমি অর্পিতা আর আশিসের সাথে কথা বলবো, সম্ভব হলে আমি ওর মায়ের সাথে কথা বলবো।
ওর মাত্র 21 বছর, এখনো ও ছেলে মানুষ। আমাদের পুলিশের কাছে কিন্তু যাওয়া উচিত ছিল, অনেক অনেক আগেই যাওয়া উচিত ছিল। চিন্তা করবেন না, নয়নার সাথে খারাপ কিছু হবে না। আমাদের এলাহাবাদই থাকা উচিত ছিল। এলাহাবাদ থেকে লখনৌ শিফট হওয়া উচিত। নয়নার সাথে খারাপ কিছু হবে না। আমাদের এলাহাবাদই থাকা উচিত ছিল। এলাহাবাদ থেকে লখনৌ শিফট হওয়া উচিত হয়নি। বিদ্যা, আমি শুধু উইকেন্ডে গিয়েই তোমাদের সাথে দেখা করতে পারবো। তুমি কি আমার সঙ্গে এখানে সেটেল হতে পারবে? আঁচল আর নয়নাকে জিজ্ঞাসা করে দেখো। ওদেরকে জিজ্ঞেস করে কি হবে? তুমি যেটা ঠিক মনে করবে সেটাই করবে। আমরা তিনজনেই তোমাকে ভীষণ মিস করছি। ইচ্ছে হচ্ছে তাড়াতাড়ি ওখানে চলে যাই। ঘর তো একটা নিয়েই ফেলেছি, তুমি এসে বাড়ির মতো সাজাবে। যদি যেতেই হয় তো তাড়াতাড়ি শিফট হয়ে যাওয়াই ভালো, নয়নার উচ্চ মাধ্যমিক শুরু হওয়ার আগে। হ্যাঁ, সেটা তো সব থেকে আগে প্রয়োজন। আর লখনৌতে অনেক ভালো ভালো স্কুল আছে। আমি ওদের দুজনের অ্যাডমিশনের ব্যাপারে খোঁজ নিচ্ছি, ঠিক আছে? বাবার লখনৌ যাওয়ার কি প্রয়োজন ছিল? কি ছেলে মানুষের মতন প্রশ্ন করছিস? তুই জানিস তো তোর বাবা আজ পর্যন্ত সঠিক সিদ্ধান্তই নিয়েছে। ওখানে একটা ভালো মাইনে চাকরি পেয়েছে, আমাদের জন্য বাড়ি ভাড়া খুঁজছে, তোদের নতুন স্কুলে অ্যাডমিশনের চেষ্টা করছে। আমি স্কুল চেঞ্জ করব না। আবার বাজে কথা বলছিস? তুই উচ্চ মাধ্যমিকটা করেসপন্ডেন্সে দিবি। মা, আমার স্কুল চেঞ্জ করতে কোনো প্রবলেম নেই, আমি তো শুধু বাবার সাথে থাকবো। হ্যাঁ, যেন আমি থাকতে চাই না। মা, 12th আমার, আমি এখানে কোনো হস্টেল জয়েন করে নেব, কিন্তু স্কুল চেঞ্জ করব না। দেখ নয়না, হোস্টেল তুই ভুলেই যা। বেকার আমাদের টেনশন হবে এটা নিয়ে। লখনৌয়ের একটা ভালো স্কুলে ভর্তি করে দেবো, আর ওখানেরই একটা কোচিং ক্লাসে পড়বি তুই, বুঝেছিস? নয়না দিদি, 1 বছর পর তোকে টপ ইঞ্জিনিয়ার কলেজে যেতে হবে, হয়তো আইআইটি। তারপরে তো বাবা মায়ের সাথে একটু টাইম দিতে পারবি না। ওই বাবার আদরের মেয়ে, চল না এবার ভালো মেয়ের মতো রাজি হয়ে যা। এখান থেকে লখনৌ শিফট না হলে হয়তো কিছুই হতো না। যা হয়ে গেছে, যা হতে পারতো, এসব এখন ভাবার সময় নয়। আমাদের এখন ভাবতে হবে কি কি হচ্ছে আর আমরা কি করতে পারি। আমাদের হাতে শুধু এই সময়টা আছে। ছেলেটির নাম রোহন ত্রিপাঠী, বয়স 21 বছর। মেয়েটির নাম নয়না গুপ্তা, আর মেয়েটির বয়স 17 বছর। সমস্ত পুলিশ স্টেশন, সমস্ত পেট্রোলিং টিমকে এই সূচনা দেওয়া হচ্ছে যেন এই দুজনের উপরই লুকআউট করা হয়। সম্ভাবনা আছে ছেলেটি জোর করে মেয়েটিকে অপহরণ করেছে। সমস্ত থানাতেই দুজনের ছবি, ফ্যাক্স এবং ইমেল করা হচ্ছে। স্যার, এই রোহন আর নয়নার শেষবারের মতো কথা গত বছর ডিসেম্বর 2011-তে হয়েছিল। তারপর থেকে এদের মধ্যে না তো কোনো কথা হয়েছে আর না কোনো SMS। তার মানে এটা হতে পারে যে নয়না রোহনের সাথে নিজের ইচ্ছে পালিয়ে গেছে, এই ব্যাপারটা? একদম স্যার, সেরকমই মনে হচ্ছে। আর এই রোহন ত্রিপাঠীর ফোন লোকেশনও তাই বলছে, যে 7ই মার্চ থেকে এখানেই ছিল, এলাহাবাদে। থেকেছিল কোথায়? সব লজ আর হোটেল চেক করেছো? সব চেক করেছি স্যার, কিন্তু কোনো লিড পাইনি। আমার মনে হচ্ছে ও কোনো রিলেটিভ বা বন্ধুর বাড়িতে আছে। আমি এখনো বলছি, আমার ছেলে রোহন তেমন কিচ্ছু করেনি। আমরা তো আপনাকে এখন এই প্রশ্নটা করছি না মালতী দেবী, আমরা এখন এটা জিজ্ঞেস করছি যে রোহনের কি কোনো আত্মীয় বা বন্ধু ছিল এলাহাবাদে? আমি ওর এলাহাবাদের বন্ধুদের ব্যাপারে কিচ্ছু জানি না, আর আমাদের কোনো আত্মীয় নেই ওখানে। আমি বলছি, আমার ছেলেটার জীবন বরবাদ করার জন্য উঠে পড়ে লেগেছেন আপনারা। মেয়েটি নাবালিকা মালতী দেবী, 24 ঘন্টা হয়েছে, ওকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। এই ব্যাপারটার গুরুত্ব বোঝেন আপনি? এক ছেলের মা হওয়া ছাড়াও আপনি একজন মহিলা, যদি নয়নাকে এলাহাবাদ পুলিশ না খুঁজে পায় আর রোহনকে ধরতে পারে, তখন আপনি আফসোস করবেন যে আপনি আমাদের সত্যিটা কেন বলেননি। আপনার ছেলের কপালে দুঃখ আছে। স্যার, মালতী দেবী কিছুই বলতে চাইছেন না। ওনার ফোন রেকর্ডসও বের করিয়েছি, কিন্তু রোহনের কোনো ফোন কল নেই। সুজাতা, জানার চেষ্টা করো যে রোহনের কোন বন্ধু ওকে এই কাণ্ডতে হেল্প করেছিল। ও এলাহাবাদে তখনই আসলো যখন নয়না পরীক্ষা দিতে এসেছিল। বোঝাই যাচ্ছে যে ও জানতো যে নয়না এখানে আসবে। স্যার, রোহনের একটা মামাতো বোন আছে, অর্পিতা। ওমপ্রকাশ গুপ্তারই বাড়ির পাশে থাকে, এখানে লখনৌতে। এই লাভ স্টোরির শুরুটা এখান থেকেই হয়। যোগেশ স্যারও জিজ্ঞাসাবাদ করছেন অর্পিতা ওর হাজব্যান্ড আশিসকে। অর্পিতা দেবী মামলাটা খুব সিরিয়াস। যদি রোহন সারেন্ডার না করে, নয়নাকে ওর পরিবারের কাছে ফিরিয়ে না দেয়, তাহলে কিন্তু কষ্ট পেতে হবে। স্যার, আমরা আপনাকে আগেই জানিয়েছি, আমরা জানতামই না যে রোহন এলাহাবাদ গেছে।
ও আমাকে আর আশিসকে ফোন পর্যন্ত করেনি। আর স্যার রোহন সবেমাত্র গ্র্যাজুয়েট হয়েছে, ও কাজ খুঁজছে আর ওর মায়ের জন্য চিন্তিত। স্যার ও একটা শিক্ষিত ছেলে, ও কেন এরকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি করবে? ও নয়নাকে কিডন্যাপ করেনি। নয়না যদি সামনে এসে এই কথাগুলো বলে আমরা তখন বিশ্বাস করব। এখন তো ও আমাদের সামনে নেই, কষ্টে থাকতে পারে, বিপদে থাকতে পারে। আমরা বিয়ে করতে চলেছি। এবার তোমার বাড়ির লোক আমাদের অ্যাকসেপ্ট করুক বা না করুক সেটা ওদের ব্যাপার। আমরা দুজন এক হচ্ছি সারা জীবনের জন্য। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? বাড়ির লোকেরা তো অনেক দূরের কথা, আমি নিজেই এই বিয়েটা অ্যাকসেপ্ট করতে চাই না। তুমি এরকম জোর করে আমার সাথে বিয়ে করতে পারো না। আর যখন তোমার বাবা আমাদেরকে জোর করে আলাদা করেছিল তখন তার বেলা করেনি রোহন, মিথ্যে এটা। সে যাই হোক, সত্যিটা তো এটা যে আমি তোমার সঙ্গে বিয়ে করছি আর কারোর ক্ষমতা নেই আমাকে ঠেকানোর। এখানে অবধি পৌঁছতেই পারবে না, আর না তুমি কোথাও যেতে পারবে, না এখান থেকে পালিয়ে না চেঁচিয়ে। চেষ্টা করে দেখতেই পারো, করো। আমি এটা ভাবতেও পারছি না যে তুমি ওই রোহনী যাকে আমি কোনোদিনও ভালোবাসতাম। কত কেয়ারিং ছিলে তুমি, কত ডিসেন্ট ছিলে। এমনিতে তো বিশ্বাসই হচ্ছে না, কিন্তু দিনকালও খারাপ পড়েছে, কাউকে ভরসা করা যায় না। নয়না আর রোহনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল? আচ্ছা 18-20 বছর বয়সে কেউ প্রেমের পও বুঝতে পারে? ব্যাস যৌবনের জটা সবাই বুঝতে পারে। কিন্তু হ্যাঁ, আমরা অনেকবার দুজনকে একসঙ্গে দেখেছি। সারা পাড়া জানতো যে রোহন আর নয়না লুকিয়ে লুকিয়ে দেখা করে। আপনার কি মনে হয় এই রোহন নয়নাকে কি জোর জবরদস্তি পালিয়ে নিয়ে যেতে পারে ওর মতের বিরুদ্ধে? সেটাই তো আমরা বলছি যে দিনকাল খুব খারাপ, কাউকেই ভরসা করা যায় না, না জানি কে কখন বদলে যাবে। একটা কথা বলি, আপনি না গিয়ে আমাদের পাড়া সিসিটিভির সঙ্গে কথা বলুন। ওর নাম জয়ন্তী। আমার নামই জয়ন্তী। আমি বিদ্যাকে বলেছিলাম কি জিজ্ঞেস করেছিলাম। কি জিজ্ঞেস করেছিলেন? বিদ্যাদি। আরে জয়ন্তী, কেমন আছো? আমি তো ভালোই আছি, তুমি বলো। তোমার তো এখন বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি মানে? নাটক করো না, পাড়ার সবাই জানে। পরিষ্কার করে বলবেন? আমি আবার কি বলবো, আমি তো শুধু জিজ্ঞেস করছি। তো পরিষ্কার করে জিজ্ঞেস করুন। ওই যে তোমাদের প্রতিবেশী আছে না, ওর পিতা। হ্যাঁ, কি হয়েছে ওর? ওর কাজিন রোহন নাম, 20-22 বছর বয়স হবে। তাহলে রোহন তো খুবই যাতায়াত করে ওর পিতার বাড়িতে, যবে থেকে তোমরা এ বাড়িতে এসেছো। নারায়ণবাগে ওই মালতী ত্রিপাঠী আছে না, তার একমাত্র ছেলে। কেমন আছো? আরে আয় আয় রোহন। দিদি, এটা বাটার, এটা এরকম করে নিয়ে টিনে কোট করতে হয়। আচ্ছা, এখন এই মিক্সচার নিতে হবে, এটাকে ঢেলে দাও মাঝখানে। কেমন আছো দিদি? আরে এই দেখো, কেক খাওয়ার লোক চলে এসেছে। আরে বাহ, তুমি কেক বানাচ্ছো? না, আমি বানানো শিখছি, কেকটা নয়না বানাচ্ছে। হাই। হাই। নয়না ও রোহন আমার পিসির ছেলে, ও পাশে নারায়ণবাগে থাকে। আর রোহন ও হলো নয়না, আমাদের নতুন প্রতিবেশী ওমপ্রকাশ আঙ্কেল আর বিদ্যা আন্টির বড় মেয়ে। আচ্ছা, আমি তোমার কেক টেস্টের জন্য রেডি আছি, খেয়ে বলবো তোমাকে ভালো হয়েছে না খারাপ। সেটা বলার আর দরকার হবে না, আমি বানিয়েছি, ঠিকই হবে। দেখাই যাবে। দেখো স্যার, রোহন আর নয়না প্রথমবার আমাদের বাড়িতেই দেখা করেছিল, কিন্তু ওদের মধ্যে কিছু চলছে সেটা তো আমরা তখনই জানতে পারলাম যখন বিদ্যা আন্টি জানতে পেরেছিল। আর সত্যি বলতে ওরা দুজন, রোহন আর নয়না বারবার এটাই বলছিল যে ওরা দুজন দুজনকে পছন্দ করে, দুজনের কেউই অস্বীকার করেনি। ঝামেলা করার আমার তো কোনো উদ্দেশ্য ছিল না। যখন আমার সিসিটিভি ক্যামেরা ওদের লটর ঘটর ধরে ফেলেছে, সবকিছু খোলাখুলি করছিল,
তাই আমার মনে হলো বাড়ির সবাই জানে নিশ্চয়ই। তাহলে রোহন কি নয়নাকে জোর করে পালিয়ে নিয়ে গেছে? আলাদা তো জোর করেই করেছিল। তো তো হওয়ার হলে যে কোনো কিছু হতে পারে। এখন যদি ছেলেটা পাগল হয়ে গিয়ে থাকে তাহলে হয় মেয়েটাকে নিয়ে পালিয়ে যাবে, না হলে মেয়েটাকে পটিয়ে নিয়ে যাবে। দিদি, আমি ফাঁসাচ্ছি নয়নাকে? সিরিয়াসলি তুমি এমনটাই ভাবো? রোহন দেখ, আমরা এরকম ভাবি না, কিন্তু নয়নার বাবা মা এরকমটা নিশ্চয়ই ভাবে। আর রোহন ও মাত্র 17 বছরের। জানি জামাইবাবু, আর আমিও তো মাত্র 21 বছরের। কিন্তু সম্পর্ক তো আছে। কে মানা করছে জামাইবাবু? আমরা দুজন একে অপরকে ভালোবাসি আর অনেক কষ্টে এই ডিসিশনে এসে পৌঁছেছি। প্রথমে তোমার এখানে দেখা হয়, তারপর নয়নাকে তুমি আমাদের বাড়ি নিয়ে গেলে, সেখানেও কথা হয়। ভালো লাগে আমার ওকে, অ্যাট্রাক্ট হয়েছি। আমি ওর থেকে ফোন নাম্বারটা চেয়েছিলাম, ও আমাকে নিজে থেকে নাম্বারটা দিয়েছে। তারপর ফোন, মেসেজিং, বাইরেও দেখা করেছি আমরা। কিন্তু আজ পর্যন্ত আমি ওর সঙ্গে কোনো খারাপ কাজ করিনি, আর তেমনও নয় যে লুকি লুকি কিছু করি। আমরা ওয়েট করার জন্য রেডি আছি। 5 বছর, চলো 10 বছর, আগে ওর এডুকেশন শেষ হোক, ও একটা চাকরি পাক, আমি চাকরি পাই, তারপর তো আমরা। তোমরা বুঝতে পারছো আমার কথা? দেখো রোহন, আমরা বুঝতে পারছি, কিন্তু ওর প্যারেন্টস খুবই রেগে আছে। শুধুমাত্র দেখা সাক্ষাৎ? শুধু দেখা সাক্ষাতের মধ্যে বিষয়টা সীমিত থাকে না। তুমি তোমার পড়াশোনায় ভীষণ ভালো, তুমি ইঞ্জিনিয়ারিং করবে, MBA করবে, তেমন হলে অ্যাব্রড যাবে। আমরা কিন্তু তেমন বড় লোক নই, তোমাকে পড়াশোনা করে নিজের জীবন করতে হবে। এই বয়ফ্রেন্ড মেলামেশা তোমার পায়ের শিকলের মতো। আঁচলের কথাও তো তোমাকে ভাবতে হবে। নয়না, সারা পাড়া এটা নিয়ে বলছে। তুমি পাড়া নিয়ে পড়েছো? তুমি হেয়ার কাট করালেও পাড়ার লোকেরা বলবে। না নয় না, ভুল কথা। বন্ধুত্ব অন্য জিনিস। ওর সাথে তোমার সম্পর্কটা ভালোবাসার। কপাল ভালো শুধু শুরুই হয়েছে, এটা শেষও খুব তাড়াতাড়ি হবে। আজ থেকে, এখন থেকে দেখা সাক্ষাৎ বন্ধ। কোনো ফোনও নয়, SMS-ও নয়। ঠিক আছে বাবা। ভুল করেও কিন্তু নয়। এটা শুধু তোমার ভবিষ্যতের প্রশ্নই নয়, আমাদের পরিবারের সম্মানেরও ব্যাপার। হ্যাঁ বাবা। মা, আমরা তোমার মা বাবা। আমরা ছাড়া তোমার ভালো মন্দ নিয়ে আর কে ভাববে বলো? মা, তুমিও। মানে তোমরা এমন করছো যেন আজকের দিনও একটা ছেলে মেয়ে একে অপরকে পছন্দ করতেই পারে না। কিন্তু মেয়েটা নাবালিকা রোহন। তো কি সারা জীবন নাবালিকা থাকবে? আরে 1 বছর পরেই তো সাবালিকা হয়ে যাবে। আমরা কি এখন বিয়ে করার কথা বলছি? আমি আজ পর্যন্ত ওর সঙ্গে কোনো খারাপ কাজ করিনি। তুমি তো আমাকে খুব ভালো চেনো মা। খুব ভালো করে চিনি রোহন। শোন বাবা, তুই আমাদের কাছে সবকিছু। আমাদের দুজনের আর কেউ নেই। আর কার দরকার মা? হ্যাঁ, আমি তো আছি। কিন্তু মেয়েটার বাবা পুলিশ কমপ্লেন করবে বলেছে। মা মা মা, ওরা শুধু পুলিশ কমপ্লেন করার হুমকি দিয়েছে, ব্যাস। কিন্তু আমরা তো রিস্ক নিতে পারি না রোহন। তোর ক্যারিয়ার এখনো শুরুই হয়নি। শুরুর আগে সেটা শেষ করিস না আমাদের জন্য। আচ্ছা, তুমি কি চাও মা? আমি চাই তুই ওই মেয়েটার কথা ভুলে যাবি। শুরুর আগে সেটা শেষ করিস না আমাদের জন্য। আচ্ছা, তুমি কি চাও মা? আমি চাই তুই ওই মেয়েটার কথা ভুলে যাবি। স্যার, আমরা তো বিশ্বাসই করতে পারছি না যে রোহন এরকম করতে পারে। ও এরকম ছেলেই নয়। স্যার, আমরা আপনাকে বলছি তো, কিছু একটা ঠিক নেই এতে। তাহলে ঠিকটা কি আপনারাই বলুন। আমরা জানতে চাই যে রোহন এলাহাবাদ গেল কেন? নয়না তখন সেখানে। নয়না নিখোঁজ হবার পর থেকেই রোহনের সাথে কেন কন্ট্যাক্ট হচ্ছে না? রোহন কোথায় আছে কেন কেউ জানে না? বলুন। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটা এখন বন্ধ রয়েছে। দয়া করে কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটা এখন বন্ধ রয়েছে। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটা এখন বন্ধ রয়েছে। রোহনের মা মালতী, ওর কাজিন অর্পিতা আর ওর হাজবেন্ড আশিস, এই 3 জনের ফোনই ট্যাপ করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত রোহন কোনো কন্ট্যাক্ট করেনি। আমরা শহরটাকে ঘেরাবন্দি করেছি সেই কাণ্ডটা যেদিনকে ঘটেছিল 10ই মার্চ 2012। শুধু এটাই না, এলাহাবাদের সমস্ত টোল প্লাজার সিসিটিভি ফুটেজ আমরা চেক করেছি, কিন্তু ওকে দেখা যায়নি। আমি জানি না ওই রোহন আমার মেয়েকে কোথায় তুলে নিয়ে গেছে। আজ 4 দিন হয়ে গেল। স্যার, রোহন আর নয়নার IMI নাম্বারটা আমরা ট্র্যাকিং এর জন্য দিয়েছি। স্যার, আমার ভাগ্নি তো মাত্র 17 বছরের, ও তো 12 এর পরীক্ষা দিতে পারলো না। দেখুন সুরজবাবু, ওমপ্রকাশ বাবু, আপনাদের কষ্টটা আমরা বুঝতে পারছি,
আপনার ভয় রাগ সবটাই স্বাভাবিক, আর বিশ্বাস করুন আমরা খুব চেষ্টা করছি ওদের কাছে পৌঁছে যাওয়ার। কিন্তু একটা কথা আমার কাছে ক্লিয়ার নয়, রোহন এখানে এলো কিভাবে? ওকে কে বললো যে নয়না এখানে আছে আর হয়তো বাড়িতে একলা থাকবে? টুয়েলভের রেজাল্ট এসে গেছে বাবা। নয়না দিদির তো 95%-এর নিচে নাম্বার আসতোই না। এখন তো আমারও মনে হচ্ছে যে আমার ছেলেটা মিথ্যেবাদী। না পিসিমা, তুমি এরকম ভেবো না। কেন ভাবো না এরকম? তুই কেন ভাবছিস না? কত মাস হয়ে গেল রোহন গায়েব, একটা ফোনও করেনি পর্যন্ত। ওদিকে নয়নার বাড়ির লোকরা অসহায়, তুই কেন ওর পক্ষপাতিত্ব করছিস? কারণ পিসিমা আমার মন মানছে না। পিসি, আসলে কেউ কিছুই জানে না। প্রায় দিনই পুলিশ আমাদের থানায় ডেকে নিচ্ছে, সেই একই প্রশ্ন যার উত্তর দিতে দিতে হাঁপিয়ে উঠেছি, কিন্তু পুলিশ হাঁপানোর নামই নিচ্ছে না। শোনো, আমার কখনো কখনো মনে হয় যে নয়নাকে এই জন্য পাওয়া যাচ্ছে না যে ও চাই না ওর খোঁজ পাওয়া যাক। সত্যিই কি আমাদের সাথে দেখা করতে চায় না? কোনো দিনের জন্যও না? এত খারাপ আমরা? জানি না, জানি না কি যে চলছিল ওর মনে। বিদ্যা, আমাদের নয়না খুবই বুদ্ধিমান, খুব ভালো স্টুডেন্ট। নিজের 12 ক্লাসের পরীক্ষাটা মাঝখানে ছেড়ে দিল। নিজের পুরো কেরিয়ারটা ওই রোহনের জন্য শেষ করে দিল। বিদ্যা, ও আমাদের কথা দিয়েছিল, ও কথা দিয়েছিল যে ওই রোহনের সাথে আর কখনো মিশবে না। বিদ্যা, তোমার না থাক, মেয়ের প্রতি আমার কিন্তু পুরো বিশ্বাস ছিল যে ও এইভাবে পালিয়ে যাবে না। তাহলে রোহন এলাহাবাদ কেন পৌঁছল? কিচ্ছু বুঝতে পারছি না আমি। আমার খুব ভয় লাগছে। ওর কিছু... কি বলছো? না না, এটা তুমি একদম ভাববে না, আর বলবেও না এটা। স্যার, রোহন বা নয়না কারোর ফোনেই নতুন কোনো সিম অ্যাক্টিভেশন হয়নি এখনো। দুজনের ফোনেরই IMEI ট্র্যাকিং এখনো অন। মনীষ, যদি কিছুক্ষণের জন্য মেনেও নি যে এরা দুজনে নিজের ইচ্ছে গেছে, তাহলে কোথাও না কোথাও সেটেল তো হয়েছে। স্যার, মালতী, আশিস আর অর্পিতার তিনজনেরই ব্যাংক অ্যাকাউন্টসের সাথে ফোন কলসগুলো সার্ভিল্যান্সে রয়েছে। স্যার, একটা কথা বুঝতে পারছি না, যদি নয়না নিজের ইচ্ছেতেই পালায়, তাহলে এতদিন ওরা কি করে সার্ভাইভ করছে? ক্যাশ তো থাকার কথা নয়, আর ব্যাংক অ্যাকাউন্ট থেকে উইথড্র করা হয়নি। সাপোজ রোহন ওকে জোর করে নিয়ে পালিয়েছে, তাহলে সার্ভাইভ করা আরো টাফ। কোথাও না কোথাও আমাদের রাডারে ধরা পড়তো, কিন্তু না, এমন নিখোঁজ হলো যেন পাতালে ঢুকে গেছে। স্যার, ইউপির সমস্ত জেলার হেডকোয়ার্টার এই কেসটা নিয়ে ওয়াকিবহাল। ফটো ডিটেল সবার কাছে সবকিছুই আছে। আর আজ পুরো 7 মাস কমপ্লিট হলো স্যার, এই যে এরা দুজন নিখোঁজ। হতে পারে আউট অফ স্টেট সেটেল হয়েছে। স্যার, এমনিতে ফটোজ আর ডিটেলস ন্যাশনাল ব্যুরোর কাছেও আছে, সমস্ত সিস্টেম ফিড। স্যার, যদি এটা মেনেও নি যে এরা দুজন কোথাও সেটেল হয়ে গেছে, তো সেটেলমেন্টের জন্য টাকা পয়সারও তো প্রয়োজন স্যার। আর যদি মেয়েটাকে জোর করে পালিয়ে নিয়ে যাওয়া হয়, তার মানে কোথাও না কোথাও পালানোর চেষ্টাও নিশ্চয়ই করেছে, হয়তো চেঁচিয়েছে। হতে পারে কোনো বন্ধুর কাছে রয়েছে, কেউ হেল্প করছে ওদের। স্যার, পুরো 7 মাস জুড়ে কারো সাপোর্ট পাওয়াটা একটু মুশকিল মনে হচ্ছে। আর এমনিতেও
এই রোহনের লখনৌতে হাতে গোনা 2-4 জন বন্ধুই রয়েছে যাদেরকে আমরা যথেষ্ট কোয়েশ্চেনিং করেছি। তাদের সবার ফোন সার্ভেলেন্সে রয়েছে, কিন্তু সেই ফ্রেন্ডের উপর এখনো কোনো মোমেন্ট হয়নি স্যার। মনীষ, এমনটা নয় তো যে ব্যাপারটাই অন্য কিছু? মানে এই রোহন আর নয়না, আমি চাইবো যেন এরকম না হয়, কিন্তু এরকমটা নয় তো যে এরা হয়তো এখন বেঁচেই নেই? হতেই পারে স্যার, কিন্তু তারপর প্রশ্ন এইটা উঠছে যে কে এবং কেন। এমনি ফোন করেছিলাম রেখা, কেমন আছো সেটা জানতে। দিদি, আমি জানি তুমি কেন আমাকে ফোন করো। তোমার এমনটা মনে হয় না তো যে নয়না আমাদের ফোন করার চেষ্টা করেছে? ও ফোন করেছে নাকি রেখা? কেন লজ্জা দিচ্ছেন আমাকে? যদি এরকম কিছু ঘটতো তাহলে আমরা কি লুকাতাম? একটা দিনও এমন যায় না দিদি যেদিন আমি আর তোমার ভাই এই কথাটা চিন্তা করি না যে যদি আমরা আমাদের কাজিনের বিয়েতে না যেতাম তাহলে এসব কিচ্ছু হতো না। কে জানি কোথায় আছে, জানি না কেমন করে দিন কাটাচ্ছে। যেখানেই থাকুক, কষ্ট না পাক আমার মেয়েটা। একটা কথা বলবো তোমায়। কি বিদ্যা? যখন রোহন আর নয়না সম্পর্কের কথাটা আমি জানতে পারলাম তখন রেখে তো গিয়েছিলাম, কিন্তু রোহনকে এতটা খারাপ মনে হয়নি। ও যখন আমাকে হুমকি দিয়েছিল আমি ভাবতেই পারিনি যে ও এরকম করতে পারে। 2 ইয়ার্স, 2 বছর, অনেকটা সময় তো। এই কেসটা তো ততদিনে ক্লোজ হয়ে গেছিল হয়তো। এই কেসের ফাইলটা অন্য সব আনসলভড কেসের ফাইলের নিচে চাপা পড়েছিল। আর ঠিক তার 3 বছর পরে, তার মানে 2017 সালে এই কেস আপনার কাছে এলো। তার মানে কেস দাখিল হওয়ার পুরো 5 বছর পরে, আর আপনি এই কেসে লিডও পেলেন। 5 বছর ধরে এই কেসটা ক্লোজই হচ্ছিল না, আনসলভড ছিল। 2014-এ এই কেসে একটা লিড পাওয়া গেল, যেটার মধ্যে লিড কম কিন্তু শক ছিল। এই সব কিছু গল্প ছিল, যা কিছু মনে করা হয়েছিল ঘটেছে সেটা আদেও কখনো ঘটেনি। 2014 এপ্রিল নয়নার মা বিদ্যাকে বারাণসী রেলওয়ে স্টেশন থেকে কেউ ফোন করে। হ্যালো মা, নয়না। হ্যালো মা। নয়না, বল মা, বল নয়না। মা, আমি বাড়ি ফিরে আসতে চাই। নয়না, তুই কোথায়? কোথায় তুই? বেনারস স্টেশনের পাশে। নয়না, তুই ঠিক আছিস তো? আমি ঠিক নেই মা। সূর্যের সাথে আমার কথা হয়েছে বিদ্যা, ও নয়নাকে আনবার জন্য বেরিয়ে পড়েছে। কিন্তু আমাকে এটা বলো, কি বলেছে ও? ও বলেছে যে রোহন ওকে বারাণসী স্টেশনের বাইরে ছেড়ে চলে গেছে। এতদিন কোথায় ছিল? ও বলেনি কিছু, শুধু এটাই বলেছে। আর কি বলেছে ও? 7 মাসে প্রেগনেন্ট আমাদের মেয়ে। নয়না আমার সাথে, কি করি? লখনৌয়ে নিয়ে আসি? এখানে আনলে তো ও নানা প্রশ্ন উঠবে। তোমার দিদি তো এখানে উতলা হয়ে উঠেছে। জামাইবাবু, আমি একটা কাজ করি, আমি ওকে আমার সাথে এলাহাবাদ নিয়ে যাচ্ছি। পরে পরে ভাববো যে কি করা উচিত। কি করতে চাইছো সূর্য? আপনারা একবার এখানে আসুন, নয়নার সঙ্গে দেখা করুন। আমার মন বলছে যে আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। আমি
বিদ্যার আঁচলকে নিয়ে এক্ষুনি বেরোচ্ছি। দেখ, আমরা এলাহাবাদ যাচ্ছি। তোর বাবা মা আর আঁচল ওখানে আসবে। খিদে পেয়েছে? কিছু খাবি? নয়না কোথায় ছিল পুরো 2 বছর? কি অবস্থায় ছিল? এই সব কিছু একজন জানতো, খুব ভালো করে জানতো। আর তার নাম হলো হীরা কানুজিয়া, বয়স 24 বছর। এটা নিশ্চয়ই রোহনের বন্ধু ছিল, আর এই 2 বছর ওই রোহন আর নয়নাকে থাকার জায়গা দিয়েছিল। হয়তো রোহনই নিজের বন্ধুর কোনো বাড়িতে নয়নাকে লুকিয়ে রেখেছিল। স্যার, নয়না কি প্রেগনেন্ট হয়ে যাওয়ার কারণে রোহনকে এইভাবে রাস্তায় একা ছেড়ে দিয়েছিল? 2014-য় নয়না এই অবস্থায় বাড়ি ফিরেছিল। তারপর আরো 3 বছর এই কেসটা চলেছে, 2017 পর্যন্ত, যখন আপনি এই কেসটা নিজের হাতে নিয়েছিলেন। সময়টা কোনো বিষয় ছিল না, কেননা যে অন্যায় হয়েছিল নয়নার সাথে সেখানে সময়টা তার সবচাইতে বড় ক্ষতি করেছিল। প্রশ্ন একটাই ছিল, নয়নাকে ন্যায় পাইয়ে দেওয়া। কিন্তু এটা তখনই সম্ভব যখন রোহন পর্যন্ত পৌঁছতে পারবো এবং খোঁজ করতে পারবো যা যা হয়েছে সেটা কেন হয়েছে, আর অন্য কারা কারা যুক্ত নয়নার এই আজকের দুরবস্থার জন্যে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.